এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর দিল্লি সুলতানির অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 নম্বর দেখো, সংক্ষেপে উত্তর দাও। উত্তরটা দেখো, ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক খলিফা, কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো। ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করাও সম্ভব ছিল না, তাই বিভিন্ন দেশে বিভিন্ন জন শাসন করতেন। যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসন করতেন সুলতানরা। আবার কোনো সেনাপতি বা সুলতানের কোনো আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদন দরকার হতো। এরপর খ নম্বর দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তরটা দেখো, সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। তার 3টি সমস্যা হলো, 1 হচ্ছে বিদ্রোহ। তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকার বিদ্রোহ শুরু হয়েছিল, কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে। 2 হচ্ছে মঙ্গল আক্রমণ। মঙ্গল বীর চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে। দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি, কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে। তাহলে খ নম্বর প্রশ্নটা আলোচনা করে দিলাম। এরপর গ নম্বর দেখো, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল তার বিরোধী। উত্তরটা দেখো, সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। তিনি ছিলেন দিল্লির মসনদের প্রথম নারী সুলতান। অনেকে তাকে সমর্থন করলেও কেউ কেউ তার বিরোধিতা করে। এরপর হেডিং করবে রাজিয়ার সমর্থক। দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী প্রত্যেকে সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন। এরপর হেডিং করবে রাজিয়ার বিরোধী। অভিজাতদের একাংশ ও দিল্লির বাইরে তুর্কি অভিজাতরা রাজিয়ার ভাই রুকন উদ্দিন ফিরোজ, উলেমা, রাজপুত শক্তি রাজিয়ার বিরোধী ছিল। এরপর ঘ নম্বর দেখো, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন। উত্তরটা দেখো, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এরপর হেডিং করবে বিশাল সেনাবাহিনী গঠন। মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল 4,75,000। এরপর হেডিং করবে সিরি শহর নির্মাণ। আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন। এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের নীতি নিয়েছিলেন। সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। এরপর নম্বর প্রশ্ন দেখো, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তরটা দেখো, বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলা সংস্কৃতির উন্নয়ন হয়। তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা, সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয়। এরপর হেডিং করবে ভাষা ও সাহিত্য। এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে। হোসেন শাহের আমলে বাংলার লেখালেখি চর্চা বাড়ে। এরপর হেডিং করবে পরধর্ম সহিষ্ণুতা। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্যের ধর্মের প্রতি উদার। তাদের উদারতার ফলে বাংলার সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত। এই সময় বাংলায় শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল। তাহলে তোমাদের বইয়ের অনুশীলনীতে 3 দাগের সংক্ষেপে উত্তর দাও, এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 2 নম্বর দেখো, বিশদে উত্তর দাও। ক নম্বর দেখো, 4.2 মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। উত্তরটা দেখো, সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির প্রথম সুলতান, যিনি দাক্ষিণাত্যের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য দাক্ষিণাত্য অভিযান করেন। এরপর হেডিং করবে মানচিত্র অনুসারে দাক্ষিণাত্য অভিযানের বিবরণ। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান করেন দেবগিরি, ওয়ারঙ্গল, দাসমুদ্র, পান্ড এবং আরও কয়েকটি ছোট ছোট রাজ্যের বিরুদ্ধে। 1 নম্বর দেখো, দেবগিরি। আলাউদ্দিন খলজি 1305 খ্রিস্টাব্দে মান্ডু হয়ে দেবগিরি অভিযান করেন। 2 হচ্ছে ওয়ারঙ্গল। আলাউদ্দিন খলজি দুবার ওয়ারঙ্গল আক্রমণ করেন, প্রথমবার 1302 থেকে 1303 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার 1311 খ্রিস্টাব্দে। 3 হচ্ছে দাসমুদ্র। আলাউদ্দিন 1311 খ্রিস্টাব্দে দাসমুদ্রে সামরিক অভিযান পাঠান।
4 হচ্ছে পাণ্ড্য। 1311 খ্রিস্টাব্দে আলাউদ্দিন মাদুরাইয়ে অভিযান পাঠান। মাদুরাই ছিল পাণ্ড্য রাজ্যের রাজধানী। ওই বছরই তিনি তাঞ্জোর আক্রমণ করেছিলেন। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটা আলোচনা করে দিলাম। এরপর খ নম্বর দেখো, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। উত্তরটা দেখো, দিল্লির সুলতানি শাসনে সুলতান ছিলেন সর্বেসর্বা। সুলতানের হাতেই থাকতো যুদ্ধ, বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা। দিল্লি সুলতানির দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা। অভিজাতরা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত, আর সুলতানরা চাইতেন অভিজাতরা তাদের অধীনে থাকুক। অভিজাতরা দিল্লির সুলতান ইলতুৎমিশ, রুকনউদ্দিন ফিরোজ, রাজিয়া, নাসিরউদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। অভিজাতকের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি, তা প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বর পয়েন্টস লিখবে, তিনি দরবারে জমকালো পোশাক পরে আসতেন। 2 নম্বর লিখবে, দরবারে হাসি তামাশা ও হালকা কথা বলতে নিষেধ করতেন। খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজি ও অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটা আলোচনা করে দিলাম। এরপর গ নম্বর দেখো, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? উত্তরটা দেখো, ইকতা হেডিং করে নেবে। দিল্লি সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানের প্রদেশগুলোকে ইকতা বলা হতো। এরপর হেডিং করবে, দিল্লি সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ। 1 নম্বর লিখবে, রাজ্যের শাসন পরিচালনা। ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুফতি। ইকতাদার ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। 2 নম্বর হেডিং করবে, সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। 3 নম্বর পয়েন্টস লিখবে, রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরটা আলোচনা করে দিলাম। এরপর ঘ নম্বর দেখো, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তরটা দেখো, সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন কারণ তার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। এজন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। আর এই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন। এরপর হেডিং করবে, বাজারের ধরন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল। 1 হচ্ছে মান্ডি, শস্য বাজার। 2 হচ্ছে সেরা ই আদল, কাপড়, চিনি, তেল প্রভৃতি। 3 হচ্ছে পশু বাজার। 4 হচ্ছে প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার, যেমন শাকসবজি ও মাছ। সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন শাহানা-ই মান্ডি, দেওয়ান-ই রিয়াসাত, বারিদ প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন। এখানে একটা কমা দিয়ে নেবে। এরপর হেডিং করবে, বাজারের নিয়মাবলী। আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি হলো, সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো। বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো। কোনো ব্যবসায়ী ওজনে দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। এরপর হেডিং করবে, মতামত। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে বলা যায়, এটি ছিল সে যুগের বিস্ময় ও অভিনব এক প্রচেষ্টা। এর ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক কৃতিত্ব বলা যেতে পারে। উত্তরটা দেখো, দক্ষিণ ভারতে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর ও 1347 খ্রিস্টাব্দে বাহমনি নামে 2টি রাজ্য গড়ে ওঠে।
এই দুই শক্তিশালী রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলেছিল। এরপর হেডিং করবে ধর্মীয় লড়াই। বিজয়নগর ছিল হিন্দু রাজ্য আর বাহমনি ছিল মুসলিম শাসিত রাজ্য, তাই উভয় রাজ্যের মধ্যে লড়াই লেগে থাকতো বলে অনেকে মনে করেন, কিন্তু একথা ঠিক নয়। এই লড়াইয়ের আসল কারণ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক। এরপর হেডিং করবে অর্থনৈতিক কারণ বা অর্থনৈতিক। 1 নম্বর পয়েন্টস দেখো, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী রায়চুর দোয়াব ছিল একটি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের অধিকার নিয়ে চোল ও চালুক্যদের মধ্যে এবং যাদব ও হোয়সেলদের মধ্যে লড়াই হতো। 2 নম্বর পয়েন্টস লিখবে, কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলটিও ছিল অতি উর্বর অঞ্চল এবং মারাঠা অঞ্চলের গোয়া ছিল বহির্বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। গোয়াতে ইরাক, ইরান থেকে উন্নত মানের ঘোড়া আমদানি হতো। গোয়া যার দখলে থাকবে সে উন্নত অশ্বারোহী বাহিনী গঠন করতে পারবে, তাই এই অঞ্চলগুলি দখল করার জন্য উভয় শক্তি উদগ্রীব হয়েছিল। তাই বলা যায় বিজয়নগর ও বাহমনি বিভিন্ন ধর্মাবলম্বী রাজ্য হলেও এদের লড়াইয়ের আসল কারণ ছিল ধর্মীয় নয়, আসল কারণ ছিল অর্থনৈতিক। তাহলে পর্যন্ত এই 5টা প্রশ্ন তোমাদের অনুশীলনীতে আছে। আমি প্রতিটা প্রশ্ন আলোচনা করে দিলাম। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।